হয়েছে মনে হচ্ছে। বেশ, এরপর আমাদের টপিক জুলের সূত্র। এরপর আমাদের টপিক হচ্ছে কি জুলের সূত্র। এই জুলের সূত্র বইয়ে যেমনভাবে দেওয়া আছে আমি ঠিক ওইভাবে পড়াবো না, কারণ ওইভাবে মুখস্থ করতে গেলে তোমাদের গুলিয়ে যেতে পারে। তার জন্য একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে সূত্র তিনটে লিখতে হয় সেটা আমি দেখাবো। জুলের সূত্র কিন্তু তিনটে সূত্র আছে, সেক্ষেত্রে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তার জন্য কোনোভাবেই কিন্তু আমি ওই রকম গতানুগতিক পদ্ধতিতে কিন্তু আমি করাবো না। প্রথমত জানতে হবে জুলের সূত্রটা কি। তার বলছে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, কোনো একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে কতটা পরিমাণ তাপ উৎপন্ন হবে। অর্থাৎ তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন কী করে উৎপন্ন হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? যখন তারের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে তখন তার মধ্যে কি উৎপন্ন হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। এবার তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন যদি তাপ উৎপন্ন হয়, সেই তাপের পরিমাণটা কত হবে সেটা পাওয়া যায় জুলের সূত্র থেকে। সেটা পাওয়া যায় কোন সূত্র থেকে? জুলের সূত্র থেকে। সেটা মনে রাখার জন্য তোমরা শুধু মনে রাখবে H সমানুপাতি I² RT। এইটা যদি মনে রাখতে পারো তাহলে জুলের সূত্র তিনটি লিখে দিতে পারবে। শুধু এইটা। এইচটা কি? এইচটা হলো তাপ। এইচটা হলো কি? তাপ। আইটা কি? প্রবাহ মাত্রা। আরটা কি? রোধ। আর টিটা হচ্ছে তড়িৎ প্রবাহের সময়। তড়িৎ প্রবাহের সময়। তাহলে আমরা কি পেলাম? এইচ পেলাম। এইচটাকে কি বলা হচ্ছে? তাপ। আইটাকে কি বলা হচ্ছে? প্রবাহ মাত্রা। আর আরটাকে কি বলা হচ্ছে? রোধ। আর টিটাকে কি বলা হচ্ছে? টিটাকে কি বলা হচ্ছে? তড়িৎ প্রবাহের সময়। অর্থাৎ কতক্ষণ পর্যন্ত তাপ, কতক্ষণ পর্যন্ত প্রবাহ মাত্রা চলছে, কতক্ষণ পর্যন্ত প্রবাহ মাত্রা চলছে। মনে থাকবে? এই তাপের পরিমাণটা কতটা হবে সেটা নির্ভর করে তিনটে ফ্যাক্টরের উপর। একটা তাহলে কি হলো? একটা হলো প্রবাহ মাত্রা আই, আর একটা হলো আর, আর একটা হলো কি টি। তাহলে সূত্র লিখছি দেখো। আমার মনে মনে এই আর আর টিকে স্থির করে দেবো। তাহলে এটা ভাষাতে কীভাবে লিখব? পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে, মানে কি ধ্রুবক থাকলে, পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। একটা সূত্র হয়ে গেল। আবার রিপিট করছি, এই তিনজনের মধ্যে যে কোনো দুজনকে আমি কি করে দেবো? ধ্রুবক বানাবো। আমি কাকে প্রথমে ধ্রুবক বানাবো? আরকে ধ্রুবক বানালাম। আর কি বানালাম? টিকে ধ্রুবক বানালাম। তাহলে আর ধ্রুবক, আর কি ধ্রুবক? টি ধ্রুবক। তাহলে লিখবো কি ভাষাতে? আর ধ্রুবক মানে কি? পরিবাহীর রোধ, টি মানে হচ্ছে তড়িৎ প্রবাহের সময়। তাহলে পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ কার সাথে সমানুপাতিক? প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক। তাহলে H প্রপোর্শনাল I², যখন আর এবং কি টি স্থির। এবার কাকে স্থির করব? আই আর টিকে স্থির করলাম। আই আর টিকে স্থির করলাম। এবার ভাষাতে কি লিখবো? প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সাথে সমানুপাতিক। তাহলে আই আর টি যদি স্থির থাকে তাহলে এইচটা কার উপর নির্ভর করবে? আর এর উপর নির্ভর করবে। এরপর কি করবো? কাকে স্থির রাখবো? আই আর আরকে স্থির রাখবো। কাকে চেঞ্জ করবো? আইকে। তাহলে কি লিখবো? প্রবাহ মাত্রা, পরিবাহী প্রবাহ মাত্রা এবং পরিবাহী রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ পরিবহনের সময়ের সাথে সমানুপাতিক, অর্থাৎ টি এর সাথে সমানুপাতিক, যখন আই আর আর ধ্রুবক। তাহলে দুজন ধ্রুবক হলে আরেকজনের উপর নির্ভর করবে। সেক্ষেত্রে আমরা যদি H সমান H প্রপোর্শনাল I², H প্রপোর্শনাল I² RT এই টার্মটা মনে রাখতে পারি তাহলে তো ফর্মুলাটা লিখে দিয়ে চলে আসতে পারবো। আবার কি করলাম? আবার একবার বলবো। পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রা বর্গের সাথে সমানুপাতিক। প্রবাহ মাত্রা এবং তড়িৎ পরিবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সাথে সমানুপাতিক। পরিবাহীতে প্রবাহ মাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ পরিবহনের সময়ের সাথে সমানুপাতিক। তিনটে সূত্রকে কম্বাইন করলে কি পাবো? H প্রপোর্শনাল I² RT। অর্থাৎ এখন তিনজনাই চেঞ্জ হচ্ছে, আরও চেঞ্জ হচ্ছে, টিও চেঞ্জ হচ্ছে, আবার কি হচ্ছে? আইও চেঞ্জ হচ্ছে। এটাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করবো। H সমান হচ্ছে 1/J বলে একটা ধ্রুবক লাগে, I² RT। H কত বললাম? যে একটা ইউনিট লাগে, 1/J। কত? 1/J। এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর SI পদ্ধতিতে মান হচ্ছে 1 আর CGS পদ্ধতিতে মান হচ্ছে 4.2। কত বললাম? 4.2। মনে থাকবে? SI পদ্ধতিতে মান কত ধরলাম? SI পদ্ধতিতে মান ধরলাম আমরা কত ধরলাম? 1। আর CGS পদ্ধতিতে মান ধরলাম কত? 4.2। একক হবে জুল পার ক্যালোরি। জুল পার কি হবে? ক্যালোরি। তাহলে আমরা মানটা বসাবো। আমরা SI পদ্ধতিতে ফর্মুলাটা কি লিখবো? H সমান I² RT। দেখ লিখতে পারি যে মানটা 1 বসালাম। আর CGS এর মানটা কত লিখবো? H সমান লিখবো I² RT বাই 4.2 অথবা 0.24 ইন্টু I² RT। অর্থাৎ 1/4.2 আছে তো, তাহলে 1কে যদি 4.2 দিয়ে ভাগ করা হয় তাহলে 0.24 হয়।
বুঝতে পেরেছিস? আই স্কোয়ার আরটিটা থেকে গেল, নিচেতে কত আছে 4.2, উপরে কেউ নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1কে যখন 4.2 দিয়ে ভাগ করবো কত হবে 0.24 ইন্টু আই স্কোয়ার আরটি। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করবো। এবার কখন কোন ভ্যালুটা ইয়ে করবো, পুট করবো, কখনো 4.2 ইউজ করবো, কখনো 0.24 ইউজ করবো। যদি দেখি 7 আছে 6 আছে তাহলে 7 6 42 কাটাকুটি যাবে, 21 আছে 3 আছে তখন আমরা ইউজ করবো। আর যদি 8 8 থাকে তাহলে 3 8 24 হয়ে যেতে পারে, 12 যদি থাকে তাহলে কোনো সময় দেখবো যে 24 কাটাকুটি যেতে পারে। তার জন্য কোন ভ্যালুটা বসাবো তার আমার উপর ডিপেন্ড করবে, মনে থাকবে তো? ক্যালকুলেশনের সুবিধাতে আমরা করবো। যদি দেখি আমার 7 আছে তাহলে 24 কত 7 দিয়ে কাটাকুটি যাবে না, কিন্তু এখানে 4.2 আছে তাহলে 6 7 42 কাটাকুটি যাবে। কখনো কোনো এই ভ্যালুটা বসাবো, কখনো ওই কোন ভ্যালুটা বসাবো। যদি দেখি আমাকে সিজিএস পদ্ধতিতে দিয়ে দিয়েছে, আমাকে তাহলে প্রবাহ মাত্রার ভ্যালুটা দিয়ে দিয়েছে সিজিএসে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তখন সিজিএসের ফর্মুলাটা বসাতে হবে। আর যদি এসআই বসাই তাহলে আমি তো 1 বসিয়ে দেবো, ডাইরেক্ট পেয়ে যাবো। তাহলে আমরা জুলের সূত্র থেকে মেনলি কি পেলাম, জুলের সূত্র লেখার সময় কি লিখতে হবে, এখান থেকে লিখতে শুরু করতে হবে। মনে করি কোনো একটা পরিবাহী রোধ হলো আর প্রবাহ মাত্রা আই, তড়িৎ প্রবাহ চলছে কত সময় ধরে, টি সময় ধরে তড়িৎ প্রবাহ চলছে, তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ যদি এইচ হয় তাহলে এইচটা ডিপেন্ড করবে কার সাথে, আই স্কোয়ারের সাথে ডিপেন্ড করবে। যখন আই আর যখন আর আর টি স্থির, আবার যখন আর এর উপর ডিপেন্ড করবে যখন আই আর টি স্থির, আবার টি এর উপর ডিপেন্ড করবে যখন আই আর আর স্থির। তিনজন নির্ভর করবে, তিনজনের উপর নির্ভর করবে। আর কম্বাইন করলে পরে কি পাবো, এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার আর টি। অর্থাৎ পরিবাহিতে তাপ উৎপন্ন হবে, পরিবাহিতে কারেন্ট গেলে পরে তাপ উৎপন্ন হবে। আর তাপটা যে উৎপন্ন হবে সেটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, বিভিন্ন রকম কাজ করতে পারি। যেমন আমরা ইলেকট্রিক হিটার তৈরি করতে পারি, ইলেকট্রিক হিটার তৈরি করতে পারি। তো সেই হিটারটা তৈরি হয়েছে কীভাবে, এই জুলের সূত্র থেকে। কারেন্ট যাচ্ছে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, আর সেক্ষেত্রে আমাকে কী করতে হচ্ছে, রান্না করতে পারছি। তাহলে আমাকে এমন সিস্টেমটা তৈরি করতে হবে বেশি পরিমাণে কি উৎপন্ন হয় জানো, বেশি পরিমাণে কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ উৎপন্ন হতে গেলে আমাকে কি করতে হবে, হয় আমাকে প্রবাহ মাত্রা বাড়াতে হবে, অথবা কি করতে হবে রোধ বাড়াতে হবে, অথবা কি করতে হবে তড়িৎ প্রবাহের সময় চেঞ্জ করতে পারে। এবার তড়িৎ প্রবাহের সময় তো আমি তো আর ওইভাবে চেঞ্জ করতে পারবো না। আমার 2 মিনিটের জন্য কিছু দরকার, আমার 2 মিনিট দরকার তাপটা, আমি অনেকক্ষণ ধরে গরম করছি 10 ঘন্টা ধরে, তাও তো করা যাবে না। তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে, আই অথবা আরকে চেঞ্জ করে টিয়ের উপর নির্ভর করে। কিন্তু টিয়ের উপর নির্ভর করিয়ে তো আমি বিশেষ কোনো কাজ করতে পারবো না। কাজ করতে পারবো, আমার ধরলে 2 মিনিটে রান্না করতে হবে, তাপ দরকার, আমার প্রচুর পরিমাণে তাপ দরকার, কিন্তু দরকার কতক্ষণ, 2 মিনিটের জন্য। এবার সময়ের উপর যদি আমি নির্ভর করে কাজ করতে চাই তাহলে আমি হয়তো সন্ধ্যাবেলাতে রান্না করবো, আমাকে সকাল থেকে চালিয়ে রেখে দিতে হবে, অনেকক্ষণ সময় ধরে তড়িৎ প্রবাহ হবে, আর তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, সেটা তো করা যেতে পারে না। তাহলে টিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি তাপ উৎপন্ন, টিয়ের উপর ডিপেন্ড করে, কিন্তু টিটাকে কাজে লাগিয়ে কি আমি কোনো তাপ উৎপন্ন করতে পারবো ইফেক্টিভ হবে সেই কাজটা। বাস্তব জীবনে যখন আমাকে তাপটা খুব তাড়াতাড়ি কাজে লাগবে, ইনস্ট্যান্ট আমার তাপের প্রয়োজন হবে, তখন আমি কি করে বাড়াবো, তড়িৎ প্রবাহের সময় বাড়াবো কি করে। তাহলে টিয়ের উপর নির্ভর করতে গেলে আমাকে অনেকক্ষণ ধরে চালিয়ে রাখতে হবে, সেটা তো সম্ভব নয়। তাহলে আমরা কোনটাকে করবো, আমরা হয় কারেন্ট বেশি পাঠিয়ে দেবো, অথবা কাকে চেঞ্জ করে দেবো, আরটাকে চেঞ্জ করে দেবো। এবার যখন তখন আমরা কারেন্টকে বেশি কমানো করতে পারবো, আমাদের ঘরে সেই সুবিধাগুলো আছে। এবার বেশি করে ভোল্টেজ পাঠিয়ে দিলাম, কারেন্ট বেশি পাঠিয়ে দিলাম, এরকম করা যায়, যখন তখন করা যায়। তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সিস্টেমটা এমন করতে হবে যে রোধটা যেন ওখানে কি হয়, রোধটা যেন ওখানে কি হয়, বেশি হয়। রোধ বেশি হলে পরে কি উৎপন্ন হবে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। ওইটাকে কাজে লাগিয়ে বাল্ব তৈরি করা হয়েছে। ওইটাকে তৈরি করে কি হয়েছে, একটা হলুদ রঙের বাল্ব ছিল দেখেছিস, এই এলইডি বাল্ব আসার আগে, কাঁচের গোল গোল, ওই বাল্বগুলো কি এই ওখানে দেখবি কি লাগানো থাকে, কি নাম ওর, ফিলামেন্ট, তাই তো, কি বলা হয় ফিলামেন্ট। আচ্ছা, এটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিক আয়রন তৈরি করা হয়েছে, আমরা জামা কাপড় আয়রন করি না, তাহলে ওখানে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটাকে কাজে লাগিয়ে আমরা কি করছি, ইস্ত্রি করছি। তাহলে এটা কি, সব সূত্রগুলো কি জুলের সূত্র। তাহলে জুলের সূত্রে আমরা কি করি, তারপর একটা হাতের মতো ইমার্শন হিটার আছে দেখেছি, সে জলে ডুবি দিলে জল গরম হয়, শীতকালে স্নান করতাম খুব। হ্যাঁ হ্যাঁ, আমরা মেসে ওই রকম একটা কিনেছিলাম সবাই মিলে, নিয়ে ওইটাতে জল গরম করতাম, নিয়ে স্নান করতাম শীতকালে, ঠান্ডা জল। এবার এটাকে কাজে লাগিয়ে আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয়েছে এখানে, এটাকে কাজে লাগিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফিউজ তার। সেই ফিউজ তারটা কেটে যায়, বলে না ফিউজ তারটা কেটে যায়, কাটে কি করে, অ্যাকচুয়ালি কাটে না, ওটা গলে যায়, ওটা গলে যায়। কি করে গলে যায়, তাপ উৎপন্ন হয় বলে গলে যায়, জুলের সূত্র অনুসারে কাজ করে। ওখানে এমন একটা তার লাগানো হয় যে তারের রোধটা অনেক বেশি। ফিউজ তার মানে এমন একটা তার লাগানো হয় যার রোধ অনেক বেশি, আর রোধ বেশি মানে কি, কারেন্ট যেতে বাধা পাবে, কারেন্ট যেতে বাধা পাবে। আর যে তারটা নেওয়া হয় সেই তারটা হচ্ছে গলনাঙ্ক খুবই কম, সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হলে সেটা কি হয়ে যায়, কেটে যায়, সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হলে কি হয়ে যাবে, কেটে যায়। তাহলে ফিউজ তারে আমাকে রোধটাকে কমিয়ে দিলে হবে না, কারণ রোধটাকে যদি কমিয়ে দেওয়া হয় কারেন্ট প্রচুর চলে যাবে, তাহলে আমার আসল উদ্দেশ্য হলো না। আসল উদ্দেশ্য হলো কি, আমাকে তাপ তো কাটাতে হবে, রোধটা আমাকে কি করতে হবে, বাড়াতে হবে। রোধটা যখনই বেড়ে যাবে, যখনই বেশি কারেন্ট যেতে যাবে, তখনই কি হবে, তারটা গলে যাবে, কানেকশন বন্ধ হয়ে গেল। আর আমরা মোটা করে ফিউজ বেঁধে দিই, মোটা করে ফিউজ বাঁধলে চলবে না, যে কোনো তার দিয়ে ফিউজ বাঁধলে চলবে না। এমন একটা তার নিতে হবে যেটা স্পেশালি তৈরি করা হয়েছে ফিউজের জন্য, যার গলনাঙ্ক হবে খুবই কম এবং রোধ হবে খুব বেশি। বোঝা গেল, এটা জুলের সূত্রানুসারে কাজ করছে, মনে থাকবে। তাহলে পরিবাহিতে যখন কারেন্ট যাচ্ছে, সেই পরিবাহিতে কারেন্ট যাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, যে তাপটা নির্ভর করছে কার উপর, প্রবাহ মাত্রার উপর, রোধের উপর, আর তড়িৎ পরিবহনের সময়ের উপর। এই তিনজনের উপর ডিপেন্ড করে। এবার তিনজনের উপর ডিপেন্ড করলে আমরা বাস্তব জীবনে টিটাকে বাড়িয়ে কোনোভাবেই তাপ উৎপন্ন করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার সামান্যক্ষণ যদি কোনো কাজের জন্য তাপ দরকার হয়, তার মানে ফিউজ তারটা যদি খুব বেশি করে টিয়ের উপর নির্ভর করে দিই, তাহলে কি হবে, সারাদিন কারেন্ট চলে গেল, নিয়ে গললই না,
অনেক টাইম লেগে যাবে তো বলতে, সেটা তো করা যাবে না। সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হতে অনেক বেশি টাইম লেগে যাবে, সেটা তো করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, আই আর কার উপর ডিপেন্ড করতে হবে, আর এর উপর ডিপেন্ড করতে হবে। এটাই হলো জুলের সূত্র। এই জুলের সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরি করা হয়েছে। যেমন কি বললাম, ইলেকট্রিক ইস্ত্রি, নাইক্রম তারকে কাজে লাগিয়ে করা হয়েছে, ফিউজ তার তৈরি করা হয়েছে, ইলেকট্রিক হিটার তৈরি করা হয়েছে, জল গরম করা বিভিন্ন রকম হিটার তৈরি করা হয়েছে, রান্নার কাজে ব্যবহার করার জন্য হিটার তৈরি করা হয়েছে। এগুলো সব কিন্তু জুলের সূত্রানুসারে কাজ করছে। এটাই হলো জুলের সূত্র। পরীক্ষাতে কিন্তু জুলের সূত্র কাকে বলে লিখতে দিতে পারে। সেক্ষেত্রে তোমাকে গাণিতিক সমীকরণ একদম SI CGS পর্যন্ত লিখে এই পর্যন্ত এসে ছাড়তে হবে। আর যদি ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে তাহলে জুলের সূত্রানুসারে সেই কথাগুলো ব্যাখ্যা করে তোমাকে যেতে হবে যে জুলের সূত্রানুসারে এটা কার উপর নির্ভর করছে, আর এর উপর নির্ভর করছে, জুলের সূত্রানুসারে আয়ের উপর নির্ভর করছে, সেক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপে এই কাজ হচ্ছে। সবসময় জুলের সূত্র দিয়ে ব্যাখ্যা হবে। তাপ এলো মানে সেটা জুলের সূত্র, মনে হবে, মনে থাকবে তো। এরপর আমরা অন্য একটা টপিকে চলে যাচ্ছি।